হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন, ভার্চুয়াল ভার্সিটি এবং ইউটিউব চ্যানেল এবং হোয়াইটবোর্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব ওয়ার্ডসওয়ার্থের টিন্টার অ্যাবের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট আর দ্য স্টেজেস অফ গ্রোথ দ্যাট ওয়ার্ডসওয়ার্থ রেফার্স টু ইন টিন্টার অ্যাবে? ওকে, তো এখানে কবি মূলত টিন্টার অ্যাবে কবিতাতে নেচারের বর্ণনা দিয়েছেন এবং নেচারের সাথে মানুষের সম্পর্ক, কবির সম্পর্ক আর কবির সম্পর্কটাই মানুষের সম্পর্ক, এই সম্পর্কটাকে উনি দেখিয়েছেন এবং উনি তার জীবনের গুরুত্বপূর্ণ তিনটি সময় অতিক্রম করেছেন এবং করছেন। এই তিনটি সময়ে উনি নেচারকে তিন ভাবে দেখেছেন। বিভিন্ন সময় উনি বিভিন্ন ভাবে নেচারকে উপভোগ করেছেন। এই বিষয়টি উনি এখানে আমাদের কাছে তুলে ধরেছেন যে উনি শৈশবে বা বাল্যকালে যখন উনি একজন বালক ছিলেন তখন উনি নেচারকে কিভাবে দেখেছেন এবং উনি যখন যৌবনে, যখন যুবক, টগবগে যুবক যখন, তখন ওনার কাছে কেমন লেগেছে, আর উনি যখন বৃদ্ধ হয়ে গেছেন তখন আবার তিনটার অ্যাপে মানে ওই ন্যাচারাল সিনারি গুলো ওনার কাছে কেমন লেগেছে। তো আমরা অলরেডি তিনটার অ্যাপে কবিতাটি পড়েছি বা কবিতাটি পড়ব। তো আমরা এখন দেখছি এই প্রশ্নটি এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, আপনি যেগুলো সবসময় এটি আপনাদের আহ, সামনে আসবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমরা জানি দ্য পায়োনিয়ার অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। রোমান্টিক মুভমেন্টের যদি বস বলা হয়, যদি বলা হয় যে রোমান্টিক মুভমেন্ট শুরু করলেন কে, কে রোমান্টিক আন্দোলন শুরু করলেন, তাহলে আমরা কিন্তু কার নাম বলবো? ওয়ার্ডসওয়ার্থের নাম বলবো। তো প্রথম সেন্টেন্সে আমরা বুঝলাম যে ওনাকে বলা হয় পায়োনিয়ার মানে অগ্রদূত। হি ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার। এটা আমরা জানি যে তার এই খ্যাতি হচ্ছে পোয়েট অফ নেচার হিসেবে, রোমান্টিক কবিতার সেই জনক। আবার উনি উনি হচ্ছেন ন্যাচারাল কবি, প্রকৃতির কবি বলা হয় তাকে। কেন বলা হয় সেটা আমরা দেখে নিই। নান কুড এভার ডিল উইথ নেচার সো এক্সেলেন্টলি লাইক ওয়াটসওয়ার্থ। উইলিয়াম ওয়াটসওয়ার্থের মতো এত সুন্দর করে প্রকৃতি নিয়ে আলোচনা করা, প্রকৃতিকে নিয়ে এত সুন্দরভাবে ডিল করা আর কোনো কবি লেখকের পক্ষে কখনো সম্ভব হয়নি। তাই এই জন্য তাকে আমরা কি বলে থাকি? পোয়েট অফ নেচার। টিন্টার অ্যাবে ইজ এ ওয়ান্ডারফুল ডকুমেন্ট অফ ওয়াটসওয়ার্থস থট। আমরা কথাগুলো বুঝলাম বন্ধুরা, কি বুঝলাম বলো তো? থট। তিনটার অ্যাবেতে আমরা দেখছি একটা ডকুমেন্ট। কিসের ডকুমেন্ট? ওনার যে চিন্তা, এই চিন্তার ডকুমেন্ট। ঠিক কি চিন্তা করেছেন তার এটা দলিল। এটা অ্যাবাউট নেচার, প্রকৃতি সম্পর্কে কি চিন্তা করেছেন ইন ডিফারেন্ট স্টেজেস অফ হিজ লাইফ, তার জীবনের বিভিন্ন ধাপে উনি কি কি করেছেন। হিজ অ্যাটিটিউড টু নেচার ভ্যারিজ এট ডিফারেন্ট এজেস অফ হিজ লাইফ। তার জীবনের বিভিন্ন স্টেজে, বিভিন্ন এজে, এজে মানে কি বয়সে, তার যে নেচারের প্রতি যে মনোভাব, নেচারের প্রতি যে দৃষ্টিভঙ্গি, নেচারের প্রতি যে আচরণ, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? উই সি দ্যাট দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। আমরা দেখি যে কবিতাটি তিন ভাগে ভাগ করা হয়েছে। টু ডিফারেন্ট ভিউজ অফ দ্য পোয়েট। কিভাবে ভাগ করা হচ্ছে? অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ভিউ। তাদের বিভিন্ন দৃষ্টিকোণ এসেছে বিভিন্ন সময়, তার উপর নির্ভর করে। অ্যাট ডিফারেন্ট প্লেসেস ফেজেস অফ লাইফ, জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে উনি প্রকৃতিকে দেখেছেন। সাপোজ আমাদের মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়, মানুষের মন পরিবর্তনশীল হতেই পারে। একেবারে মৌলিক পরিবর্তন না হলে কিছু কিছু পরিবর্তন কিন্তু হয়েই থাকে। আমরা সকালবেলা যেটা ভাবি বিকালে কিন্তু আমরা সেটা ভাবি না। সকালবেলা যেটাকে খুবই গুরুত্বপূর্ণ ভেবে থাকি বিকালে কিন্তু সেটাকে এত গুরুত্বপূর্ণ ভাবি না। তার মানে কি পরিবর্তন হয় না? যে শৈশবে উনি নেচারকে একভাবে দেখেছেন, যৌবনে অন্যভাবে দেখলেন এবং বার্ধক্যে তিনি আরো একটু অন্যভাবে দেখলেন। ইন দ্য ফার্স্ট স্টেজ, তার মানে তিনটা ধাপের কিন্তু প্রথম ধাপ আমরা দেখছি। ফার্স্ট স্টেজ ইন হিজ বয়হুড, তার শৈশবে, বাল্যকালে। বয়হুড মানে কি বাল্যকাল না? ওয়াটসওয়ার্থ ফেল্ট এ কোর্স বয়েজ প্লেজার। কোর্স বয়েজ প্লেজার, কোর্স মানে কি স্থূল, বয়স মানে বালকের মতো, বাচ্চাদের মতো। এখানে কিন্তু কোনো ওই সৌন্দর্য তত্ত্ব, নন্দন তত্ত্ব, মানে ভিতরে কোনো কিছু দেখা, কোনো কিছু ভেবে আনন্দ পাওয়া, তা কি পেতাম? আমরা কি করতাম? পুকুর পাইছি, ঝাঁপ দাও পুকুরে। ঠিক আছে? মাছ ধরছে সবাই, মাছ ধর। ঠিক আছে? একজন বলছে যে গাছে উঠতে হবে, তুমি নারিকেল গাছে উঠতেই পারবা না, আমি লাফায় নারিকেল গাছে উঠে পড়লাম। তো তখনকার যে এই ভালোবাসাটা, এই ভালোবাসাটা কি আমাদের স্থূল? আমার কি বুদ্ধিমত্তা ছিল? আমার কি দেখার মতো অত চোখ ছিল যে সৌন্দর্য দেখবো কিভাবে আমি? ঠিক আছে? তেমন আমি
চাঁদ কিন্তু দেখতাম, চাঁদ দেখতাম না, কিন্তু চাঁদ যে অনেক দেখতে সুন্দর সেটা কি ওই সময় অনুভব করতাম? আমি কি করতাম? আমি দেখলাম একটা মোরগ, হ্যাঁ, অলস। একটা মোরগ দেখলাম, অনেক দেখতে সুন্দর। মোরগের কি আছে? টয়া আছে। বুঝলে নাই? লাল টয়া। আমার দেখে মনে হলো এটা খুব সুন্দর দেখতে। আমি তখন কি করলাম? আমি ওর পিছনে দৌড়ালাম ওকে ধরার জন্য। মোরগটাকে ধরার জন্য চেষ্টা করছি। মোরগ কি আমাকে ধরা দেবে সহজে? ও দৌড়াচ্ছে, আমিও কি বুঝতে পারছি যে ওকে আমি ধরতে পারবো না? আমি ওর পিছনে দৌড়াচ্ছি। তো এই যে এই প্রকৃতির সাথে যে এই ভাব ভালোবাসাটা, ঝর্ণা দেখলাম, ঝর্ণা দেখে পানি এরকম স্বচ্ছ পানি পড়ছে, ঠিক আছে, এত সুন্দর পানি, এই পানির মধ্যে বসতে ইচ্ছা করলো, আমি বসে পড়লাম। আমার হাফ প্যান্ট ভিজে গেল, কেন, কি কি আছে আমার? আমার মনে কোনো সমস্যা হয়েছে কি? হয় নাই। ঠিক আছে, আমি তখন মানে একবার কোর্স, স্থূল, মানে মোটা ভালোবাসা থাকে বলে, এই ভালোবাসা বাসছে আমি হচ্ছে নেচার প্রকৃতিকে, মোটা, মানে কোনো বুদ্ধি শুদ্ধির বিষয় না এখানে। দেখছি, ভালো লাগছে, ঠিক আছে, গাছে উঠলাম, গাছটা খুব সুন্দর লাগতেছে, টসটসে সবকিছু ফল ধরে আছে, ওই গাছে উঠলাম, উঠে ওই ফলটা টক কিনা এটা কোনো বিষয় না, আমি ফল পারলাম, আমি খেতে পারবো কয়টা এসব কিছু বিষয় না, আমি খাচ্ছি, ঠিক আছে, খেয়ে দিয়ে দেখলাম তো খুব টক, কিন্তু আমি উঠলাম কেন? উঠলাম আমার কালার দেখে, এত সুন্দর কালার, আমি ওই আম পারবো, ঠিক আছে, আমটা যে পারলাম, কিন্তু আমটা তো খাওয়া যাবে না, আমি আগেও জানি যে আমটা খাওয়া যাবে না, টক, কিন্তু সুন্দর কালারের আম, আমি অনেকগুলো পেরে নিয়ে আসলাম, নিয়ে এসে কাকে দেবো? কেউই নেয় না আগে। ওকে, আমরা বুঝতে পারলাম যে প্রথম প্যারাতে আছি আমরা, প্রথম প্যারা না, দ্বিতীয় প্যারা। Wordsworth felt a coarse boyish pleasure in the presence of nature. প্রকৃতির উপস্থিতিতে সে এইগুলো পেত, মোটা স্থূল আনন্দ পেত। At this stage, এই ধাপে he enjoyed an animal pleasure. সে উপভোগ করত, পশুরা যেমন আনন্দ উপভোগ করে, পশু, পশু কেমন আনন্দ উপভোগ করে, পশুর আনন্দের কোনো ঠিক ঠিকানা আছে কি? কিন্তু ওকে তো আনন্দিত, ওকে দেখে কিন্তু বোঝা যায় যে সে আনন্দিত, খুব মজায় আছে, দেখে বোঝা যায় না? এরকম আনন্দ সে পেত, কারণ হচ্ছে যে আমাদের ওই সময়কার বয়সটা কিন্তু ওইরকম বুদ্ধিরই ছিল। অ্যানিমেলের যেমন বুদ্ধি, ওইরকম বুদ্ধি ছিল না আমাদের। এখনো কিন্তু কারো কারো আছে, যে আস্তে আস্তে তাদের অবশ্যই পরিবর্তন হওয়ার সময় এসেছে। হি ফাউন্ড প্লেজার, তিনি কি করতেন? তিনি আনন্দ পেতেন, তিনি ফাউন্ড প্লেজার ইন রোমিং অ্যাবাউট, এদিক সেদিক ঘুরে ফিরে বেরিয়ে তিনি আনন্দ পেতেন। ইন দ্য মিডস্ট অফ নেচার, প্রকৃতির মাঝে এদিক সেদিক ঘুরে ফিরে তিনি আনন্দ পেতেন। ওকে, লাইক এ ডিয়ার, হরিণের মতো, হি মুভড ফ্রম প্লেস টু প্লেস। হরিণ কি করে? ত্রিং বিরিং করে লাফাচ্ছে, করে করে একদিক থেকে অন্য চলে যেত। হি র্যান রেসেস, সে দৌড় পাল্লা দিত, ওভার দ্য মাউন্টেন্স, পর্বতের উপর দিয়ে, বাই দ্য সাইড অফ দ্য রিভার্স, নদীর উপর দিয়ে, স্ট্রিমস এর উপর, ঝর্ণার উপর দিয়ে, রেস্টলেস, অস্থির ভাবে দৌড়াতো। এই এখানে আসে কিছুক্ষণ, ওখান থেকে মনে হচ্ছে যে আমি থাকবো না এখানে, আমি ওখানে যাবো, তো ওরা চলে গেল, আবার চলে গেল, আবার ওখানে চলে গেল, ঠিক আছে। তো এটা আমি বুঝতে পেরেছি যে আসলে নেচারটা মানুষকে ক্রেজি করে ফেলে, নেচার মানুষকে কি করে? ক্রেজি করে। স্পেশালি যদি তোমার ওই নেচারটা পরিচিত না হয়, তোমাকে ক্রেজি করবে। কক্সবাজার যদি তুমি যাও, ঠিক আছে, এখন তোমার একটু বড় বড় হয়েছো, কিন্তু যদি কম বয়সে যেতে তুমি দেখতে যে তোমার মধ্যে দৌড়াই, কোথায় যাবো ঠিক ঠিক ঠিকানা পাওয়া যায় না। এরপর যদি চিটাগাং হিল ট্র্যাক্স যে এরিয়া গুলো আছে, সিলেট যে এরিয়া গুলো আছে, মানে যেখানে পাহাড়ি এলাকা, এখানে যদি পাগল হয়ে যাবে, পাগল হওয়া, বুঝছো? তার মানে তোমার মনে হবে কি, ওই পাহাড়টা বেশি সুন্দর, ওই পাহাড়টা বেশি সুন্দর, ওই পাহাড়টা পাবো না, আল্লাহ ওই পাহাড়টাতে কি কি যেন আছে দেখা যাচ্ছে, ওই পাহাড়ের জন্য কি একটা ঘর নাকি দেখা যাচ্ছে, ওইটাতে যাই, ওটা উঁচু, ওটা উঁচু, ওটাতে উঠবো, ওটাতে উঠতে পারবো কিনা, তোমার পায়ের কি অবস্থা হয়েছে, তোমার কিসের কি অবস্থা হয়েছে, কিচ্ছু খেয়াল থাকবে না। তার মানে প্রকৃতি তোমাকে কি করে ফেলে? ক্রেজি করে ফেলে। এবং আমরা ক্রেজি হই না, কারণ আমরা ইচ্ছা করেই হই না, কারণ আমরা ওয়ার্ডস ওয়ার্ক, আপনারা কি ঠিক বলছে? এবার দেখো, হি ওয়েন্ট হোয়ার এভার নেচার লেড হিম, তার মানে সে সেখানেই চলে যেত যেখানে প্রকৃতি তাকে নিয়ে যেত। ওই যে বললাম না, এই পাহাড়, ওই পাহাড়। আমি আমার এক বন্ধুর সাথে একবার এইরকম পাহাড়ের পর পাহাড় যাচ্ছিলাম, যাওয়ার পরে দেখি যে ও মানে কি বলে, আদিবাসী, সে আদিবাসী ওই যে করতেছে কি বলে, কিছু গাছ গাছালি সংগ্রহ করতেছে, কাটতেছে। তো আমাকে তো বলছে যে
আপনি তো হারায় যাবেন, আপনি তো হারায় যাবেন, এবার তো বের হতে পারবেন না। আমার সাথে আসেন, আবার আমার সাথে ব্যাক করলাম, বুঝছো কথা? ব্যাক করলাম, তো ফ্যাক্ট কিন্তু তাই, ওখানে হারায় গেলে তো আমি বেরোতে পারবো না, ঠিক আছে? আর তখন ওই যুগটাও ছিল না, যার ওই সময় ওই জায়গায় তখন মোবাইলই ছিল না ওই সময়। আমি যে মোবাইল দেখবো সেই সুযোগ তো আমার না, ঠিক আছে? মোবাইল আর এখন তো নেটওয়ার্ক আছে কিনা তাও কে জানে, নেটওয়ার্ক। হিজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, তার যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকৃতির সাথে, অ্যাজ চাইল্ড, শিশুর মতো, শিশু হিসেবে, হেল্পস হিম এনজয় দ্য সিম্পল প্লেজার অফ চাইল্ডহুড, শৈশবের একেবারে সাধারণ আনন্দ সে উপভোগ করতে পেরেছে। নেচার ওয়াজ দ্য স্টোর হাউস অফ বয়েজ প্লেজার টু হিম, স্টোর হাউস, তার জন্য ছিল আনন্দের গুদাম ঘর, আনন্দের স্টোর হাউস হতো। সে কোথায় আনন্দ পেতো? পেতো চলে যেত প্রকৃতিতে, বনে বাজারে ঘুরে বেড়াতো। ইন দ্য সেকেন্ড স্টেজ, স্টেজ প্রথম স্টেজ কিন্তু শেষ করলাম আমরা সংক্ষেপে শেষ করলাম, কারণ প্রশ্নটা লিখতে হবে 10 নম্বরের, খুব বেশি লিখলে আমরা পারবো না। ইন দ্য সেকেন্ড স্টেজ, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন রিলেশনশিপ উইথ নেচার ফিজিক্যালি, শারীরিক ভাবে সে সম্পর্ক তৈরি করতো, শারীরিক সম্পর্ক। আগে সে ছিল দেখতে শুধু চোখ, দৌড়, আনন্দ এগুলো ছিল। অ্যাট দিস স্টেজ হি লাভ অনলি দ্য সেন্সুয়াস বিউটি অফ নেচার, এবং এই সময় সে দেখতো কি যে প্রকৃতির কি সেন্সুয়াস সৌন্দর্য আছে। সেন্সুয়াস মানে ইন্দ্রিয়গত, ইন্দ্রিয়গত বলতে বলতে বোঝা যায় আমাদের শরীরের 5টি ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে যেটা দেখা যায় সেটা ইন্দ্রিয়গত, কান দিয়ে যেটা শোনা যায় সেটা ইন্দ্রিয়গত, নাক দিয়ে যেটা ঘ্রাণ নেওয়া যায় সেটা ইন্দ্রিয়গত, ত্বক দিয়ে যেটা অনুভব করা যায় সেটা ইন্দ্রিয়গত, ঠিক আছে? আর জিহ্বা দিয়ে যেটা স্বাদ নেওয়া যায় সেটাও ইন্দ্রিয়গত। ক্লিয়ার? তার মানে এই যে যৌবন বয়সে ওনার মানে প্রকৃতির সাথে ভালোবাসাটা হলো কেমন? ফিজিক্যাল। ফিজিক্যাল বলতে কি করে? চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে পড়ে, নাক দিয়ে ঘ্রাণ নেয়। দ্য পোয়েট ওয়াজ অ্যাবজর্ব, কবি মগ্ন হয়ে গেলেন। মগ্ন, মগ্ন বোঝো? মজনু হইল, ঠিক আছে? তোমার প্রেমে মজনু হইল আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে মজনু হয়েছে না আল্লাহ, ঠিক আছে? মজনু, মজনু মানে কি? প্রেমিক। এই মগ্ন মানে কি? মজনুই তো মগ্ন, ঠিক আছে? The poet was absorbed by nature's enchanting physical loveliness. Enchanting, মনোমুগ্ধকর, জাদুকর। এই জাদুকরী যে শারীরিক সৌন্দর্য প্রকৃতির, এটি দেখে সে মুগ্ধ হয়েছে, ঠিক আছে? এত সুন্দর প্রকৃতি হয়। He felt a deep love, সে খুবই ভালোবাসা অনুভব করেছে for the tall rocks, সুউচ্চ পাহাড়গুলো দেখে তার খুব ভালো লাগছে, তাকে থাকতে ইচ্ছে করছে। He got joys and raptures, সে আনন্দ পেত এবং উচ্ছ্বাস পেত in his contact with nature, প্রকৃতির সাথে যে তার সংস্পর্শ, এটা সে মজা পেত, আনন্দ পেত। He loved only the sights and sounds of nature, সে ভালোবাসতো, কি ভালোবাসতো? সাইটস অ্যান্ড সাউন্ড, দৃশ্য এবং সৌন্দর্যকে ভালোবাসতো। তার মানে চোখ এবং কানের ব্যবহার বেশি করতেন। At this stage he cared only for the outward beauty of nature, এই সময় সে অন্য কিছুই পাত্তা দিত না, শুধু দেখতো যে এই কেমন দেখতে, কেমন বাইরে শুনতে, কেমন দেখতে, কেমন কিভাবে কল কল করে ঝর্ণা বয়ে চলে, কানে শব্দ আসে, ঠিক আছে? কিরকম করে পানিগুলো স্বচ্ছ স্রোতধারা, ঠিক আছে? একদম মনে হচ্ছে যে স্ফটিকের মতো, সেগুলো সে তাকিয়ে থেকে দেখছে, ঠিক আছে? যেভাবে সূর্যের আলো পানির উপর পড়ছে, ঝকমক করছে, এগুলো তাকিয়ে থেকে দেখছে। পুরোপুরি ফিজিক্যাল, হুইচ ইজ স উইথ আইজ অ্যান্ড হার্ড উইথ ইয়ার্স, বুঝতে পারলাম? যেটা চোখে দেখেছে এবং কানে শুনেছে, তেমন না? এনি প্রবলেম? কোনটা? হ্যাঁ, তার মানে সে পুরোটাই দেখেছে হচ্ছে বাইরের সৌন্দর্য, প্রকৃতির ভিতরে যেটা সৌন্দর্য আছে, প্রকৃতির ভিতরে যেটা বিষয় আছে, এটা কিন্তু সে তখন দেখে নাই। শুধু কি দেখেছে? শুধু বাইরের সৌন্দর্য দেখেছে, যেটা কানে শোনা যায়, চোখে দেখা যায়। ওকে, এরপরে ইন দ্য থার্ড অ্যান্ড ফাইনাল স্টেজ, তৃতীয় এবং একেবারে চূড়ান্ত পর্যায়ে, হিজ লাভ ফর নেচার বিকাম স্পিরিচুয়াল, তার যে ভালোবাসা সেটা হয়ে গেল কি আত্মিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল, এবং এটি হয়ে গেল বুদ্ধিভিত্তিক। দ্য পোয়েট কেম ক্লোজ টু নেচার, কবি চলে আসতো প্রকৃতির কাছাকাছি, উইথ দ্য রিয়ালিটিজ অফ লাইফ, জীবনের বাস্তবতা নিয়ে প্রকৃতির কাছাকাছি আসতো, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু সে, তার বয়স হয়ে গেছে,
উনি কিন্তু প্রকৃতিকে অন্যভাবে দেখছেন, সবকিছুকে এখন অন্যভাবে দেখে। তুমি কি এই শৈশবের কথা মনে করে দেখো তো, তুমি কি সবকিছুকে এইরকম করে দেখছো এখন যেভাবে দেখো? ঠিক আছে, এখন যদি ছোট মানুষকে দেখো মনে হয় না কত বোকা এরা? তারপর তুমি যখন অত বোকা ছিলা, তো তুমি কেন, আমি ছিলাম না? সবাই ছিলাম। হি বিকেম এবল টু হেয়ার ইন ন্যাচার, তখন সে বয়স হয়ে গেছে, এখন উনি সক্ষম হয়েছেন শুনতে, প্রকৃতির মাঝে শুনতে পায় দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি। স্টিল মানে নীরব স্যাড মিউজিক, দুঃখের গান, বিষাদ সুর, মানবতার বিষাদ সুর। ঠিক আছে, মানবতার বিষাদ সুর শোনে। এই মানবতার বিষাদ সুর কিন্তু আগে শোনে নাই, সে শুধু সৌন্দর্য দেখছে, সে শুধু আনন্দই দেখছে, কিন্তু প্রকৃতির মধ্যে যেটা স্যাড মিউজিক আছে, এটা কি সে আগে শুনেছে কখনো? আগে কখনো শোনে নাই। অবজারভেশন অফ হিউম্যান সাফারিংস হ্যাজ পিউরিফাইড, এই যে মানুষের মধ্যে যে কত সাফারিং, মানুষের মধ্যে কত যন্ত্রণা কষ্ট, এই যে মানুষের এই ভোগান্তি দুঃখ কষ্ট, এইগুলো যখন দেখেছে সে, তার মনটা পবিত্র হয়ে গেছে, হ্যাজ পিউরিফাইড, তার মনটাকে পবিত্র করেছে, and humanized, এবং মানবিক করেছে তার সোলকে, তার আত্মাকে পবিত্র করেছে। কিং লিয়ার নামের একটি নাটক তোমরা পড়বে, কিং লিয়ার। হ্যাঁ, তো কিং লিয়ার সম্ভবত মাস্টার্সে পড়লো। তো এই নাটকে কিং লিয়ার অন্যায় করে মেয়ের সাথে, মেয়ের সাথে একটা মেয়ের সাথে অন্যায় করে, মানে তাকে তার অংশটা দেয় না। ঠিক আছে, তো পরে এই রাজা যে দুই মেয়েকে বেশি ভালোবেসে দেয়, সে দুই মেয়ে তাকে বাসা থেকে বের করে দেয় রাজাকে। হ্যাঁ হ্যাঁ, তখন সে কি করে যে বাইরে চলে যায়, বাইরে চলে যায়, ওই ঝড়ে পড়ে, বাইরে ঝড়, তো ঝড়ের মধ্যে দেখে যে মানুষজন কত কষ্টে আছে, ঝড়ের মধ্যে, শীতের মধ্যে, ঝড়ের মধ্যে কি কষ্টে আছে। এটা দেখে ওর অনুভূতি হয় যে আমি মানুষ। এর আগে শুধু নিজেকে রাজাই ভাবতো। বুঝতে পারছো কথা? তার মানে হিউম্যান সাফারিং দেখে ওর মনটা পিউরিফাই হয়, ওর মনটা হিউম্যানাইজ হয়। এখন খেয়াল করো, আমাদের কবিরও তাই হয়েছে, কবিরও তাই হয়েছে না? কি হয়েছে দেখো, হিউম্যান সাফারিং হ্যাজ পিউরিফাইড, পিউরিফাইড অ্যান্ড হিউম্যানাইজ হিজ সোল, আত্মাকে মানবিক করেছে। এর আগে আত্মা ছিল কিসের রাজা, রাজার আত্মা ছিল, মানুষের আত্মা ছিল না। This made him able to find an eternal bond between man and nature. এটি তাকে সক্ষম করে, কি সক্ষম করে? মানুষ এবং প্রকৃতির মধ্যে যে একটা অনন্ত বন্ধন আছে, মানুষ এবং প্রকৃতির মধ্যে কি আছে, অনন্ত বন্ধন আছে, এটা সে খুঁজে পায়, ওটা সে দেখতে পায়। দ্য আনইন্টেলিজেবল মিস্ট্রি অফ নেচার, আনইন্টেলিজেবল, অবোধগম্য, যেটা বুঝি না আমরা, যেটা আমাদের চোখে পড়ে না, এই মিস্ট্রি অফ নেচার, প্রকৃতির এই রহস্য ইজ নাও আনভেইল টু হিম, এটা এখন তার কাছে উন্মুক্ত, প্রকাশিত, আনভেইল টু হিম। ইন দিস স্টেজ, এই ধাপে দ্য পোয়েট হ্যাজ গেইনড এ স্পিরিচুয়াল ভিশন, এই ধাপে কি হয়, কবি, হ্যাঁ, এই স্পিরিচুয়াল ভিশন, একটি আধ্যাত্মিক দৃশ্য বা আধ্যাত্মিক দৃষ্টি পায়, আধ্যাত্মিক দৃষ্টি পায়, বিষয় মানে দৃষ্টি। ঠিক আছে, আধ্যাত্মিকতা কিন্তু বুঝতে হবে আমাদের। আমরা ইসলাম ধর্ম পালন করি, আমরা মনে করি যে ইসলাম ধর্ম পালন করলাম আমরা, কি বলে, ইবাদতগুলো করলাম, দ্যাটস এনাফ। নো, দ্যাটস নট এনাফ। আত্মাকে চিনতে হবে, আত্মা হচ্ছে আধ্যাত্মিকতার জায়গা, এবং আমরা বেশিরভাগ মানুষই আত্মাকে না চিনে মরে যাই। কিন্তু ভালো করে খেয়াল করো, এই আজ থেকে, তোমার জীবনের আজ থেকে 25 বছর আগে তুমি কে ছিলা? না না, ছিল ছিল তো, ছিল ছিল ছিল। আজ থেকে 100 বছর আগেও কি থাকবে? ছিল, কিন্তু ছিল এবং থাকবে, অবিনশ্বর। আত্মা অবিনশ্বর। তাহলে এই অবিনশ্বর আত্মাকে তুমি চেনো না, তুমি বলছো যে আমি আমি, আমি কে, তুমি কে? তুমি কি এই বডি, এই বডি, বডি তুমি এখন নিজেকে বডি বলে বলছো, তাহলে তুমি কি আসলে বডি? তুমি তো থাকবা না, তুমি ছিলাম না। তো হু ইউ আর,
তো এই আত্মাকে চিনতেই হবে। যে মানুষ আত্মাকে না চিনে মরবে, ওই যে বললাম কি ইহকালে যে অন্ধকার পরকালেও অন্ধ। বুঝতে পারো না? যে ইহকালেও অন্ধ, পরকালেও অন্ধ। সে ইহকালেও দেখলো না নিজেকে, চিনল না, পরকালেও সে চিনল না। ঠিক আছে? এদের এর লাইফের সাথে তোমার একজন এনিম্যালের লাইফের তুলনা করা যায়। একজন এনিম্যাল কেমন? এনিম্যালের কি কোনো আছে? হিসাব নিকাশ আছে? কোনো চিন্তা ভাবনা আছে? কোনো বিষয় আছে কি? ধর্মকর্ম আছে? এরকমই, মানে এরকম মানুষদের এটাই। তার মানে ওর লাইফটা এনিম্যাল যেমন কোনো হিসাব নিকাশ নাই, আসছে চলে যাবে এরকম। তো যাই হোক, ইন দিস স্টেজ দ্য পোয়েট হ্যাজ গেইনড এ স্পিরিচুয়াল ভিশন। সে একটি আধ্যাত্মিক দৃষ্টি দেখে তার মনে চলে আসে। দ্য স্পিরিচুয়াল মেডিটেশন, মানে এই যে আধ্যাত্মিক ধ্যান যেটা ওলি আল্লাহরা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 8 মাস, 40 বছর 8 মাস বয়স হওয়ার আগ পর্যন্ত উনি কি করছেন? যৌবনের পর থেকে উনি কি করছেন? হেরা গুহায় গিয়ে ধ্যান করেছেন। এটা স্পিরিচুয়াল মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যান করেছেন, স্পিরিচুয়াল মেডিটেশন করছেন। এবং তখন উনি নিজেকে চিনছেন, নো দাইসেলফ, উনি নিজেকে চিনছেন। হেরা গুহায় বসে থেকে একে একে নিজেকে চিনছেন। ঠিক আছে? এবার দেখো, নেচার লেড হিজ মাইন্ড ইনটু এ মিস্টিক থিঙ্কার। নেচার, প্রকৃতি তার মনটাকে একটি মানে মরমী চিন্তাবিদে পরিণত করে। মরমী মানে হচ্ছে আধ্যাত্মিক। মরমী মানে কি বললাম বলতো? আধ্যাত্মিক চিন্তাবিদে পরিণত করে। বড় বাংলাদেশের মরমী কবি বলা হয় লালন শাহ। লালন শাহকে তো মরমী কবি বলা হয়। লালন শাহকে বলা হয় হচ্ছে কি বাউল, যাই হোক, লালন শাহ তো লালন শাহ, মরমী মরমী কবি নামে একজন আছে, হাসন রাজা। হাসন রাজাকে বলা হয় মরমী কবি। ঠিক আছে? ওই যে ওইটা কি বলে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, আমি তার চিনি না, সে আমারে চেনে। বুঝতে পারছো কথা? মানে আজরাইল এসে দাঁড়াইছে চাননি পহর রাইতে, চাননি পশর রাইতে, চাননি পশর রাইতে, কে আইসে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, আমি তারে চিনি না, সে আমারে চেনে। বুঝতে পারছো? আমার দুয়ারে দাঁড়ায় গেছে, আমি তো চিনি না, আজরাইলকে আমি চিনি, তো সে আমাকে চেনে। আল্লাহ আমাকে চেনে দিচ্ছে যে গো, গো অ্যান্ড ব্রিং হিম ব্যাক, তাকে নিয়ে আসো। তো এই সমস্ত কথাগুলো হচ্ছে বোঝা যায়, তখন বোঝা যাচ্ছে ইয়েস, এটা হচ্ছে আধ্যাত্মিকতার শক্তি। হি ফিলস দ্য প্রেজেন্স অফ এ মিস্টেরিয়াস সোল। তিনি দেখেন একটি রহস্যময় আত্মার অস্তিত্ব দেখেন ইন অল অবজেক্টস অফ নেচার। প্রকৃতির সব জায়গায় উনি দেখেন যে একটা রহস্যময় আত্মা আছে, একটা আত্মা আছে, প্রকৃতিতে একটা আত্মা আছে। তো দেখো, উনি যে কথাগুলো বলছেন, উনি ওই একই কথা বলেন যে এই সমস্ত গাছ গাছালি পশু পাখি তৃণলতা সবাই আল্লাহর জিকির করে, সবাই আল্লাহর জিকির করে, তাহলে বিষয়টা কিন্তু মিলে যাচ্ছে। খেয়াল করছো? উনি সোল দেখতেছে, আত্মা দেখতেছে, মানে কি আত্মা না থাকলে কি কেউ জিকির করবে? আত্মা না থাকলে কি জিকির করতে পারে? তার মানে এদের আত্মা আছে, এদের এটা, এই সোলটা কেমন তাহলে? এই সোলটা স্পেশাল, এই সোলটা কিন্তু স্পেশাল, বিশেষ সোল। এরপর দেখো, এ মোশন, এটা কবিতার কথা, এটা কবিতার কথা, কবিতাটা হচ্ছে এরকম, এ মোশন অ্যান্ড স্পিরিট দ্যাট ইম্পেলস, কবি থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে? একটা গতি এবং একটি শক্তি যা মানুষকে চালিত করে, অল থিঙ্কিং থিংস, অল থিঙ্কিং থিংস, মানে যত কিছু চিন্তা করে সমস্ত কিছুকে চালিত করে, অল অবজেক্টস অল থট, এবং সমস্ত বিষয়ের মধ্যে ঢুকে যায়, সমস্ত চিন্তার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? অ্যান্ড রোডস, এবং এই শক্তিটা, এই আত্মাটা, এখানে শক্তির পাশে আত্মাও লিখে রাখো, এটি গতি এবং এটি আত্মা, কারণ আমরা তো এখানে আত্মা বিষয় নিয়ে কথা বুঝতে পারছি, এখানে আত্মা হবে, তাই না? আত্মা that impels all thinking things, যা তাড়িত করে, তাড়িত করে মানে কি, জিকির করায়, তাই না? all objects of all thought, তোমার চিন্তায় যত কিছু আসে সমস্ত কিছুই, এবং এটি গড়িয়ে যায়, এই স্পিরিটটা, এই গতিটা গড়িয়ে যায় কোথায়? থ্রু অল থিংস, সবকিছুর ভিতর দিয়ে। যেদিকে তাকায়, মানে অলি আল্লাহ তো যেদিকে তাকায় সেদিকে দেখা যায়। Wordsworth emphasized, Wordsworth
জোর দিয়ে পড়ছেন দ্য মোরাল ইনফ্লুয়েন্স অফ নেচার। কার উপর জোর দিয়েছেন উনি? উনি জোর দিয়েছেন যে প্রকৃতির নৈতিক প্রভাব ফেলার ক্ষমতা আছে। হি কনসিডার্ড নেচার, তিনি মনে করেছেন যে প্রকৃতি অ্যাজ এ গ্রেট মোরাল টিচার, নৈতিক শিক্ষক, নীতি শিক্ষা দেয়। অ্যাজ দ্য বেস্ট মাদার, সবচেয়ে ভালো মা, guardian, nurse of man. The poet believed that between man and nature there is a spiritual intercourse. একটি মিলন, তাদের মধ্যে একটা মিলন আছে, সম্পর্ক আছে, স্পিরিচুয়াল মিলন। মিলনটা কিন্তু আত্মার মিলন, শারীরিক মিলন নয়। সো দ্য পোয়েট সেজ দ্যাট, এই কবি বলছেন যে দ্য অ্যাঙ্কর অফ মাই পিওরেস্ট থটস, তার মানে প্রকৃতিকে কি বলছে? আমার পবিত্রতম চিন্তাগুলোর আশ্রয়স্থল, আমার নার্স। ঠিক আছে, নার্স কি করে? আমার এই যে চিন্তাগুলোকে বাড়িয়ে তোলে, আমার চিন্তাগুলোকে বিকশিত করে, আমাকে উন্নত করে, আমার নার্স, আমার গাইড। আমি প্রকৃতিকে দেখে হাঁটি, প্রকৃতির দিকে হাঁটে, আমি সেদিকে হাঁটি। আমার গার্ডিয়ান অফ মাই হার্ট, আমার হৃৎপিণ্ডের, হৃদয়ের। তারপর বলছে আমার আত্মার, এবং অফ অল মাই মোরাল বিং, এবং আমার নৈতিক সত্তার। মানে সবকিছুই প্রকৃতিকে সে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে না, বলছে প্রকৃতি আমার সব। দিয়ে দিবে কেন? প্রকৃতি মালিক, উনি যেটা বলছেন। ইন অ্যাকর্ডেন্স উইথ ওয়ার্ডসওয়ার্থের মতে নেচার ডিপলি ইনফ্লুয়েন্সেস হিউম্যান ক্যারেক্টার, প্রকৃতি খুব খুব বেশি প্রভাব ফেলে প্রকৃতি একে মানুষের চরিত্রকে। লাইফ ইজ অল জয় ফর ওয়ার্শিপার অফ নেচার। তার মানে একজন প্রকৃতি পূজারীর কাছে জীবনটা খুবই সুন্দর, জীবনটা খুবই আনন্দ, যে প্রকৃতিকে ভালোবাসে। দ্য ওয়ার্শিপ অফ নেচার, প্রকৃতির ভালোবাসা বা প্রকৃতির পূজা, রিমুভস অল অরিজ অ্যান্ড ট্রাবল, সমস্ত দুশ্চিন্তা এবং সমস্যাগুলোকে দূর করে। সো ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য পোয়েম, এই কবিতার শেষ অংশে, দ্য পোয়েট অ্যাডভাইজেস হিজ সিস্টার, তার বোনকে পরামর্শ দেয় ডরথিকে, টু পুট হারসেলফ আন্ডার দ্য আই অফ নেচার। বলো তুমি কি করো? তুমি তোমাকে সমর্পণ করো ডরথি। এই ডরথি, তুমি তো ছোট মানুষ, তোমার তো বুদ্ধি কম, তুমি ছোট মানুষ, তোমার বুদ্ধি কম, তোমার জানাশোনা কম, কিন্তু আমি যেটুকু জানি সেটা তুমি প্রকৃতিকে, তোমাকে প্রকৃতির খারাপ চোখে ছেড়ে দাও, সাবমিট করো। সমর্পণ করো বোঝো না? আত্মসমর্পণ করো কার কাছে? প্রকৃতির কাছে। ঠিক আছে, আন্ডার দ্য আই অফ নেচার। এবং তুমি চর্চা করো, কি চর্চা করো? বন্ধুত্বের চর্চা করো। তার সাথে? প্রকৃতির সাথে। কারণ প্রকৃতি সেই বন্ধু যে কখনো বিশ্বাসঘাতকতা করে না। নেভার ডিড বিট্রে, নেচার ডিড নেভার বিট্রে, কখনো সে বিদ্রোহ করে না, বিশ্বাসঘাতকতা করে নাই। দ্য পোয়েট সেজ, কবি বলছেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। প্রকৃতিকে যে ভালোবাসে, সেই প্রকৃতিকে প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে নাই। প্রকৃতিকে যে ভালোবাসে সেই মানুষটাই জীবন উন্নতি করছে। ভালো করে খেয়াল করে দেখো, যে যে প্রকৃতিকে ভালোবাসে সেই মানুষ জীবন উন্নতি করছে। একজন কৃষক কিন্তু প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির সাথে মুভ করে, ওর জীবনটা দেখো, নাইস একটা লাইফ। ঠিক আছে, তার শরীর মন পবিত্র, শরীর মন পবিত্র না? একজন কৃষকের শরীর মনের মতো পবিত্র শরীর মন কি সবার হয়? কি পরিশ্রমটা করে এবং থাকে কোথায়? একবার প্রকৃতির মধ্যে থাকে। প্রকৃতি যেমন ফ্রেশ, স্বচ্ছ, তার আত্মা, তার মনও সেরকম ফ্রেশ এবং স্বচ্ছ। টু সাম আপ, আমরা যদি কবিতার প্রশ্নটা শেষ করি এখন, টু সাম আপ উই ক্যান সে দ্যাট ওয়াটসঅ্যাপ মেইন ফিলোসফি অফ লাইফ, তার জীবনের প্রধান দর্শন ইজ নেচার অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন হিউম্যান লাইফ। প্রকৃতি এবং প্রকৃতির জীবনের উপরে প্রভাব নিয়ে আলোচনা করেছেন। টিনটন অ্যাবে ইজ এ সোলস জার্নি, এই কবিতাতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোলস জার্নি, আত্মার ভ্রমণ। কোথা থেকে? সেন্সুয়াস টু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, মানে ইন্দ্রিয়গত পৃথিবী থেকে আত্মার পৃথিবী, আধ্যাত্মিক পৃথিবীতে। পৃথিবী দুইটা, পৃথিবী দুটো, একটা তোমার হচ্ছে পার্থিব জগৎ, আর হচ্ছে আত্মিক জগৎ। ঠিক আছে, পার্থিব জগৎকে আমরা সবাই চিনি, কিন্তু আত্মিক জগৎকে খুব কম মানুষ চেনে। আর এই কম মানুষের জন্য পৃথিবী টিকে থাকে। বুঝতে পারছো কি? এই কিছু কম মানুষ আছে, এদের জন্য পৃথিবী ধ্বংস হয় না। আর এই মানুষগুলো যখন যেদিন থাকবে না, সেদিন পৃথিবী ধ্বংস হবে।
ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা? দ্য পোয়েম ইজ এ ট্রু রিফ্লেকশন অফ দ্য পোয়েটস ডেভেলপমেন্ট অফ থটস। কবিতাটি হচ্ছে সব মানে একবারে প্রকৃত প্রতিফলন কার? পোয়েটস ডেভেলপমেন্ট অফ থটস, মানে হচ্ছে কবির চিন্তা ভাবনা এবং আত্মিকতা উন্নয়নের একটি প্রতিচ্ছবি হচ্ছে এই কবিতাটি। তিনটা অ্যাবে। ওকে মাই বয়েজ এন্ড গার্লস, এখন বলো তোমরা যে কি প্রবলেম, কোনো কিছু ফিল করছো কিনা যে এই জায়গায় কোনো সমস্যা আছে? খুব সহজ করে লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা এই ক্লাসটি এখানে শেষ করছি। আর পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা সবাইকে জানাচ্ছি যে এটির হ্যান্ড নোটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সংগ্রহ করে সেখান থেকে রেখে দিবেন পরীক্ষার প্রিপারেশনের জন্য। তো সবাইকে ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি পরবর্তী পর্বে। উইশ এন্ড গুড লাক।